দেখো কি করেছে, সব ভেঙে দিয়েছে। এ দেখো সব ভেঙে দিয়েছে, এই প্রাচীর টাচীর সব, আর কাঁচও ভেঙেছে। কাঁচও ভেঙেছে, কাঁচও ভেঙেছে। এই যে দেখো, এই যে ভোট মিটতেই একেবারেই পশ্চিমবঙ্গের চেনা ছবি, যেটা একেবারেই গণতন্ত্রের কাম্য নয়। গোটা ভারতবর্ষ জুড়ে ভোট হয়েছে এই রকম হিংসার ছবি, যেটা প্রি পোল বলুন কিংবা ডিউরিং পোল বলুন, গোটা কোনো ভারতবর্ষের কোনো রাজ্যে দেখা যায়নি। এমনকি পোস্ট পোল ভায়োলেশন তো ছেড়ে দিন, সে পশ্চিমবঙ্গে আরও একবার পোস্ট পোল ভায়োলেন্স কিন্তু শুরু হয়ে গিয়েছে। তার একটি ভিডিও দেখিয়ে আপনাদের কাছে শুরু করলাম। শুধুমাত্র এই শাসক দলের কাছে অনুরোধ, আপনারা তো এত বেশি সংখ্যক আসন পেয়েছেন এবং আপনারা ক্ষমতায় রয়েছেন, এই আক্রমণ না করা সত্ত্বেও আপনারা এত বেশি সংখ্যক আসন পেতে পারতেন। তাহলে কি এটা করতেই হবে? গণতন্ত্রকে একেবারে গলা টিপে মারার শেষ চেষ্টা কি করতেই হবে সিপিএম এর মতো? আপনারা কি কোনোভাবেই সিপিআইএম এর শেষের দিক থেকে শিক্ষা নিতে চান না? নাকি আপনাদের ওই আরো একবার সিপিএম এর মতো নাম্বারের অহংকার? এই নাম্বার পেয়েছেন বলে কি আপনাদের এতটা অহংকার? আপনাদের মনে রাখতে হবে, অনিল বসু আরামবাগ থেকে 6 লক্ষ ভোটে জিতেছিল, কিন্তু তার পরের লোকসভা নির্বাচনে অনিল বসু সেই জায়গা থেকেই হেরে গিয়েছিল। তাই যারা দম্ভ করছেন, অহংকার করছেন, বোধহয় মানুষের সঙ্গে সেটা করা উচিত নয়। সেই কারণেই কিছুটা সংযত হন, এটাই আপনাদের কাছে আবেদন জানালাম। একটি ভিডিও নয়, আপনাদের কাছে আরো একটি ভিডিও দেখাতে চাইবো, সেখানেও কিন্তু এই ধরনের ছবি উঠে এসেছে, হিংসার ছবি, যে লজ্জাজনক ছবি। গোটা ভারতবর্ষের কোথাও দেখা যায়নি, এমনকি বিহারে পর্যন্ত না, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে সেই একেবারেই চেনা ছবি, যেটা সিপিএম এর আমল থেকে আমরা দেখে আসতাম, এবং তৃণমূল কংগ্রেস খুব সযত্নেই সেই সংস্কৃতিটাকে বজায় করে রেখেছে। আসুন দ্বিতীয় আরো একটি ভিডিও দেখাই আপনাদের। দেখলেন বন্ধুরা, আমার শুধু একটাই প্রার্থনা যে ভাবুন এই সমস্ত জায়গাগুলোতে, এটা কিন্তু সন্দেশখালী নয়, অন্যান্য জায়গায় এই যে দুটো ভিডিও দেখালাম আপনাদের সামনে, এটা অর্জুন সিং তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল। কাজেই ভাবুন যে সন্দেশখালীতে কি ধরনের অত্যাচার হতে পারে, সেগুলো ভিডিও পোস্ট করার মতো তারা সাহস দেখাবেন কিনা। তারা সক্রিয় রাজনীতি ছেড়ে দিন, এবার থেকে রাস্তায় বেরোতে পারবে কিনা, ঘরের মধ্যে এখন থেকে তারা থাকতে পারবেন কিনা, বা কি অবস্থায় তাদের দিন কাটছে, বিজেপি নেতৃত্ব কি একেবারে খেয়াল করছে? যে রেখা পাত্রকে স্বয়ং নাকি ভারতের প্রধানমন্ত্রী মনোনীত করেছিলেন, সেই রেখা পাত্রকে আমি আশা করছি বিজেপি নিশ্চিতভাবে হয়তো গার্ড করে রেখেছে, কিন্তু বাকি যে সমস্ত সন্দেশখালীর মহিলারা রাস্তায় নেমে বিজেপিকে সমর্থন করেছিলেন, এটা কিন্তু বিজেপির নৈতিক দায়িত্ব পড়ে তাদেরকে এই দুষ্কৃতকারীদের হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে। এবং আপনারা জানেন যে বসিরহাটে সেখান থেকে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। তবে আপনাদের দেখাতে চাইবো যে শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেছিলেন কাল সকালে, এবং সেখানে শুভেন্দু অধিকারী পুরো একেবারেই দেখিয়ে দিয়েছেন যে সন্দেশখালী বিধানসভায় সেখানে কিন্তু বিজেপি বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে। অর্থাৎ সন্দেশখালীতে কিন্তু রেখা পাত্র এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর থেকে। এটা নিশ্চিতভাবে একটা বড় লক্ষণ, এবং কার্যত এটাই যেন জবাব দিয়ে দিচ্ছে যে স্টিং ভিডিও সত্যতা পেল, নাকি সন্দেশখালী মা বোনেদের অত্যাচারটা হয়েছিল তার প্রমাণ এটা আসলো। এবং আপনারা জানেন ডেমোগ্রাফিক বিভিন্ন অঙ্কের জন্য বসিরহাট কোনোদিনই বিজেপি পাবে এমনটা কোনো এক্সিট পোল, ওপিনিয়ন পোলে ইঙ্গিত আসেনি এবং কেউ এক্সপেক্ট করেনি। তবে সন্দেশখালীতে যে হারাতে পারবে না সেটা এক্সপেক্ট করেছিলাম, এবং সেই ঘটনাই ঘটেছে। এবং খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের এই মারাত্মক ফলের পর কিছু মিডিয়া রয়েছে, তারা একেবারেই নেমে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা মিডিয়ায়, সেখানে সংবাদপত্রে কি লেখা হয়েছে, বাংলায় ভাজপা বিসর্জন, দেশে ক্ষত বিক্ষত। আর তারপরে লেখা হয়েছে ভাজপা ম্যাজিক ফিগার থেকে কেন্দ্রে বহু দূরে, 400 পার,
গঙ্গা পার, চকোবার, হনুমান, জয় শ্রীরাম, পগার পার। তারপরে লাল বর্ডারের মধ্যে লেখা রয়েছে খেয়ে যে লাথি ল্যাং, ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল ও চাঁদুরে, দেখলে কেমন তুমি খেল ও জানুরে, বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা। কাজেই বুঝতেই পারছেন যে সংবাদ মাধ্যম যাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, তারা যদি এই রকম সংবাদপত্রের শিরোনাম লেখেন, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আশ্রিত যারা গুন্ডা বাহিনী রয়েছে তারা তো রাস্তায় নেমে চড়াও হবেন, এতে আর অবাক হওয়ার কি রয়েছে? এটাই তো পশ্চিমবঙ্গের সংস্কৃতি। এবং একটি তথ্য আপনাদের দেখাতে চাইবো, 1984 সাল থেকে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট শেয়ার, এটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে কিছুটা তথ্য এখান থেকে আপনারা পাবেন। একেবারে দেখুন 1984 সাল থেকে কিন্তু সেই ভোট শেয়ার আপনাদের দেখাচ্ছি। 1984-তে মাত্র 0.4% ছিল। তারপরে পরপর আপনারা দেখুন 1989 সালে 1.7%, 1991 সালে 11.7%, 96 সালে দেখুন আবার কমে গিয়েছিল 6.9%-এ চলে গিয়েছিল, 1998 সালে 10.2%-এ, 1999 সালে 11.1%-এ, 2004 সালে 8.1%-এ, 2009 সালে 6.1%, তারপরে দেখুন 2011 সালে 4%-এ। অর্থাৎ 1991 সালে 11.7% ছিল, সেটা 20 বছর পেরিয়ে 2011 সালে কিন্তু বিজেপির পার্সেন্টেজ দাঁড়িয়ে যায় মাত্র 4%-তে। তারপরে 2014 সাল থেকে কিছুটা করে আবার জমি পুনরুদ্ধার হয়। দেখুন কিন্তু আপস অ্যান্ড ডাউনস ছিলই। 2014 সালে দেখুন 17% ভোট ছিল, তারপরে দেখুন 2016 সালে আবার 10% ভোট নেমে গিয়েছিল। তারপরে একেবারে 19 সালে বিজেপির সব থেকে ভালো ফল 40% এবং 18টি আসন পেয়েছিল। 2021-এর বিধানসভায় 38% ভোট এবং 2024-এর লোকসভায় 38.2% ভোট। অর্থাৎ এটা অন্তত বলা গিয়েছে যে 2021-এর বিধানসভার নির্বাচনে যত মানুষ ভোট দিয়েছিলেন অন্তত সেই শতাংশ মানুষ এখনো পর্যন্ত বিজেপিকে সমর্থন করছেন। বিজেপির ভোট শতাংশ কিছুটা বেড়েছে, বই কমেনি। এটা বিজেপির কাছে একটা সান্ত্বনা পুরস্কার হিসাবে। তবে আপনাদের সামনে অনেকেই হয়তো ব্যাখ্যা করেছেন বিজেপির হারের কারণ কি, আপনারাও বিভিন্ন দেখুন অ্যাঙ্গেল থেকে এটাকে বিশ্লেষণ করা যায়। একটা আপনাদের বলবো আজকে, আপনারা আশা করি আমার সঙ্গে সহমত হবেন, আমার বিশ্বাস যে আপনারা সকলেই সহমত হবেন। দয়া করে 5 মিনিট শুনুন। দেখুন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, কেন্দ্রীয় নেতৃত্ব যখন পশ্চিমবঙ্গে প্রচারে এসেছিল তখন তারা যে বক্তব্যগুলো রেখেছিলেন সেগুলো ততটা বেশি ইন্টারেস্টিং হতো না যতটা না শুভেন্দু অধিকারী যখন বলতেন এইবারে দেখা হবে, এইবারে অমুকের জেল যাত্রা হবে, এইবারে সরকার পড়ে যাবে। এইগুলো শুভেন্দু অধিকারীর বক্তব্য কিন্তু বেশি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছিল। কিন্তু যখন অমিত শাহ, নরেন্দ্র মোদী এসে বলেছিলেন আমরা রাম মন্দির করেছি, আমরা ভারতকে তৃতীয় শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত করেছি, আমরা জিডিপির হারে এগিয়ে রয়েছি, এই বক্তব্যগুলো যখন বলেছিল, আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই বক্তব্যগুলো শোনার মতো এখনো সেই জায়গায় তৈরি হয়নি। একটি ইউটিউব ভিডিওতে আমি নিজেই দেখছিলাম একটা ন্যাশনাল লেভেলের, সেখানে বলা হচ্ছে যে আপনি যদি আপনার রাজ্যবাসীর জন্য এমন কিছু দিতে চান, এমন কিছু উন্নতি করতে চান, আর আপনার রাজ্যবাসী যদি সেই উন্নতি নেওয়ার জন্য তৈরি না থাকে, তাহলে রাজ্যবাসী কিন্তু আপনাকে শত্রু মনে করবে। আমার মনে হয় ঘটনাটা কিছুটা তেমন হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ জিডিপি কি সেটা সকলে জানেন কি, যে সমস্ত মানুষগুলো ওই প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে গিয়েছেন? রাম মন্দির নিয়ে বলুন তো পশ্চিমবঙ্গে কি মারাত্মক উন্মাদনা রয়েছে, যে একেবারে রাম মন্দির নিয়ে দারুণ উন্মাদনা, এটা নিয়ে একেবারে সবাই ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছে? এমনটা কিন্তু নয়। বরঞ্চ আমাদের এখানে বেশি উন্মাদনা ছিল কোন বিষয়টা না, দুর্নীতি। এই যে নেতা মন্ত্রিত্বদের বাড়ি থেকে টাকা পাওয়া গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট নাকি ডিসিশন নিয়েছে অতিরিক্ত শূন্য পদে নিয়োগ করতে হবে, কাজেই এই সমস্ত অনৈতিক ঘটনার জন্য তাদেরকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। এই ধরনের মন্তব্যগুলো পশ্চিমবঙ্গবাসী বেশি করে শোনার চেষ্টা করেছিল সরকারের কাছ থেকে, তার কারণ তারাই ক্ষমতায় রয়েছে। যদি কেউ কোনো স্টেপ নিতে পারে অন্যায়ের বিরুদ্ধে, যদি কোনো কেউ অ্যাকশন নিতে পারে, তাহলে পুরো ক্ষমতা ছিল কেন্দ্রীয় সরকারের। তারা অন্যান্য স্টেটে করেও দেখিয়েছে। কাজেই পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ওই রাম মন্দিরের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা নিয়ে বেশি সময় ব্যয় করেছেন, জিডিপি গ্রোথ কিংবা আয়ুষ্মান ভারত প্রকল্প, এই সমস্ত বক্তব্য বলেছেন, এগুলো বেশি মানুষ কিন্তু খায়নি।
তার কারণ আয়ুষ্মান ভারতের জন্য পশ্চিমবঙ্গের মানুষ লালায়িত নয়, তারা চায় না আয়ুষ্মান ভারত। আপনি দিলেন কি না দিলেন, পশ্চিমবঙ্গ মানুষের কিছু এসে যায় না, তারা 1,000 টাকা পেলেই এনাফ। আপনি চাকরি দিলেন কি না দিলেন, পশ্চিমবঙ্গের মানুষের কিছু এসে যায় না। আপনি এই রাজ্যে ক্ষমতায় আসলে শিল্প করবেন কি করবেন না, পশ্চিমবঙ্গের যারা বক্তব্য শুনছে আপনার সামনে বসে, তাদের কিছু এসে যায় না। আপনি রাস্তাঘাট কতটা চওড়া করেছেন, আপনার G20 সম্মেলন কতটা সফল হয়েছিল, বহির্বিশ্বের সঙ্গে আপনার কতটা নিবিড় সম্পর্ক, ভারত কতটা অস্ত্র সাপ্লাই করেছে অন্যান্য দেশে, আত্মনির্ভর তৈরি হয়েছে ভারত, সেই বক্তব্য কিন্তু ওই সমস্ত আপনার মিটিংয়ে যারা এসে বসেছিলেন তারা আপনার কাছ থেকে ওই বক্তব্য শুনতে চাননি। তারা সেই বক্তব্য শুনে বুঝতেও পারবেন না। তার কারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে এমনভাবেই তৈরি করা হয়েছে, একটা সংখ্যক মানুষ বুঝতে পারবে যারা চাকরি করেন, যারা একটু উচ্চ শিক্ষিত বা মধ্য শিক্ষিত, কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষটাই তো দেখবেন যে ওই পোর্শনটা অনেকটাই কম। কাজে সেইখানে বহির্দেশের সঙ্গে ভারতের সম্পর্ক কতটা মধুর, চায়নার সঙ্গে ভারতের শত্রুতাতে ভারত কতটা জিতলো, পাকিস্তানে ভারতের সঙ্গে যুদ্ধে ভারত কতটা শক্তিশালী হলো, এইটা কিন্তু সাধারণ মানুষ শুনতে চায়নি। বরঞ্চ আপনারা যদি শুভেন্দু অধিকারী যেমন প্রত্যেকটা সভা থেকে বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণার ভান্ডার দেবো, এই বক্তব্য আপনারা তো কেউ বলেননি। আপনারা কেন্দ্রীয় নেতৃত্ব, আপনারা যদি এই বক্তব্যগুলো বলতেন মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হতো। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষ রাস্তা চায় না, চাকরি চায় না, শিল্প চায় না, পশ্চিমবঙ্গের মানুষ 500 টাকা 1000 টাকা চায়। যে ওষুধে যে রোগ সারে সেই মুখ্যমন্ত্রী নিয়ম করে, একেবারে নিয়ম করে বলতেন যে আমরা 1000 টাকা করে দিচ্ছি, আপনারা আজীবন পাবেন, 60 বছর পেরিয়ে গেলে ওটা বার্ধক্য ভাতাতে কনভার্ট হয়ে যাবে, সেই টাকাটা আপনাদের চলতেই থাকবে। একটা জনসভাতে এটাও দেখেছি, মুখ্যমন্ত্রী নেমে যাচ্ছিলেন, হঠাৎ করে মনে পড়ে গেছে এটা বলা হয়নি, আবার ঘুরে এসে এই বক্তব্যটা রেখেছেন যে লক্ষ্মীর ভাতা কিন্তু চলবে, লক্ষ্মীর ভান্ডার চলবে, যেমন পাচ্ছেন পাবেন। অর্থাৎ পুরোপুরি মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এটাই শুনতে চায়। আপনি পশ্চিমবঙ্গের মানুষকে 40,000 টাকা চাকরি দেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন, সেটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু চায় না, একটা শ্রেণীর মানুষ চায়। কিন্তু একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা 500 টাকা 1000 টাকার উপরই নির্ভর। তার কারণ তারা জানেন আমরা পড়াশোনা করিনি, আগামী দিনে আমাদের প্রজন্মও হয়তো করবে না। কাজে ওই 500 1000 একটা মোবাইল ফোন এই ধরনের যদি কেউ আমাদের কোনো সরকার দেয়, আমি তাদেরই ভোট দেবো। আমি কাউকে অসম্মান করার চেষ্টা করলাম না, আমি বলছি বর্তমান পরিস্থিতি। এরপরে আপনি ক্ষমতা দখল করে তারপরে পশ্চিমবঙ্গের মানুষকে শিক্ষিত করার চেষ্টা করুন, তারপরে আপনি অন্যদিকে নিয়ে যান, সেটা একটা মিনিংফুল ওয়ে হলো। কিন্তু প্রথম দিনে এসেই আপনি যদি রাম মন্দির থেকে G20 সাকসেস নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বলতে চান, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এটাতে ইন্টারেস্টেড নয়। আশা করি এই সমস্ত ভুলগুলো আপনারা শুধরে নেবেন এবং যে ওষুধ প্রয়োগ করা দরকার পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনে এই তৃণমূলের মতো করে কিন্তু আপনাদের সেই ওষুধগুলোকেই দিতে হবে, তা নাহলে পশ্চিমবঙ্গের জয়ের স্বপ্ন অধরায় থেকে যাবে। আপনারা কি সহমত হলেন? আপনাদের মতামত আজকের পর্বে অবশ্যই লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।